আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আজকে আমি এই ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ নিয়ে একটু আলোচনা করব। মানে দেখলাম এটা অনেক, মানে বেশ কয়েকজন আমাকে ইনবক্সে বলছে এটা নিয়ে একটা সমস্যা। তো এই ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ, এই টপিকসটা থেকে কিন্তু, মানে এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকস থেকে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি সহ বাংলাদেশ সকল ইউনিভার্সিটিতেই প্রশ্ন হয়, মানে এটা থেকে আসেই আর কি। আর এটার ক্যালকুলেশন এবং ম্যাথ একটু ঘোরানো পেছানো থাকে, যার কারণে অনেকেই বুঝতে পারে না। তো এটা কিভাবে সহজে করা যায় সেটাই মানে বোঝানোর চেষ্টা করব যতটুকু সম্ভব আমি পারি। মানে আমি যেভাবে করছিলাম সেভাবে আর কি দেখানোর ট্রাই করব। তো এই টপিকসটা করার আগে আমাদের কিছু সূত্র, মানে কিছু জিনিস জানা খুবই দরকার। তো সেটা হচ্ছে এই যে কৃত পণ্যের ব্যয় নির্ণয়। তা কৃত পণ্যের ব্যয় নির্ণয় করে কিভাবে? কৃত পণ্যের ব্যয় নির্ণয় করার সূত্র হচ্ছে নিট ক্রয় প্লাস ক্রয় সংক্রান্ত খরচ। এই নিট ক্রয় থেকে ক্রয় সংক্রান্ত খরচ বাদ দিলে আমরা কৃত পণ্যের ব্যয়টা পেয়ে যাব। এখন দেখি নিট ক্রয় কিভাবে বের করে। নিট ক্রয় বের করার জন্য আমরা ক্রয়ের সাথে ক্রয় ফেরত এবং ক্রয় বারটা বাদ দিলে নিট ক্রয় পেয়ে যাব। মানে মনে করো আমি 100 টাকা পণ্য কিনছি, এর থেকে 20 টাকা পণ্য ফেরত দিয়েছি এবং 20 টাকা বারটা ছিল। এখন এই 20 টাকায় বারটায় এবং 20 টাকা ফেরত বাদ দিতে হবে। বাদ দিলে আমি নিট যে আমার ক্রয়ের পরিমাণ, সেই ক্রয়ের পরিমাণটা পাবো। তাহলে 100 টাকার থেকে যদি আমি 20 টাকা 20 টাকা 40 টাকা বাদ দিই, তাহলে আমার 60 টাকা হবে নিট ক্রয়। এটাও আমাদের লাগবে। তারপরে এই টপিকসে ম্যাথ করার জন্য সব থেকে বেশি লাগবে হচ্ছে এই যে এই জিনিসটা, মানে এইটুকু। এটা আমরা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করা যায় কিভাবে? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে হচ্ছে যেই পণ্যগুলো বিক্রয়যোগ্য নয় এখন প্রস্তুত, আর এই প্রস্তুত করতে যত মানে যা খরচ হয়েছে সেটাকেই বলা হয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদের সাথে কৃত পণ্যের ব্যয়, মানে আমি যে পণ্যগুলো কিনেছি সেটা যোগ করলে আমি পেয়ে যাবো হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখন এটাকে আরেকভাবে বের করা যায়, সেটা হচ্ছে সমাপনী মজুদের সাথে যদি আমি বিক্রিত পণ্যের ব্যয় যোগ করি, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই দুইটা মুখস্থ রাখতে, মানে এই দুইটা মুখস্থ রাখলে খুব ইজিলি অঙ্ক করা যাবে, খুব ইজিলি ম্যাথ সলভ করা যাবে। তো তাহলে আমরা এটা দেখলাম কি, সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলেও আমরা পেয়ে যাবো হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তারপরে এই যে আরো জানার দরকার আছে মার্কআপ এবং মার্জিন, এই দুইটা কি? মার্কআপ মানে হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, আর মার্জিন মানে হচ্ছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার। তারপর আসি প্রান্তিক মুনাফার হার। মানে প্রান্তিক মুনাফার হার মানে কি? অনেক সময় প্রশ্ন আসে যে প্রান্তিক মুনাফার হার এত টাকা হলে ক্রয় মূল্য কত, বা মুনাফা কত, বা প্রান্তিক মুনাফার হার নির্ণয় করো। তো এই প্রান্তিক মুনাফার হার মানেই হচ্ছে বিক্রয়ের উপর মুনাফার হার। মানে প্রান্তিক মুনাফার হার আর এই মার্জিন দুইটা একই, দুইটা সেম জিনিস। মার্জিন মানে হচ্ছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, প্রান্তিক মানে হচ্ছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার। তারপরে দেখি বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করা যায়। যখন মুনাফা দেওয়া থাকে তখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, আচ্ছা বিক্রিত পণ্যের ব্যয়ের কিন্তু আরেকটা নাম হচ্ছে ক্রয় মূল্য। মানে ক্রয় মূল্য যাকে বলে, বিক্রিত পণ্যের ব্যয় সেম জিনিসই। মানে আমরা মানে এই টপিকটা করার সময় এই জিনিস, মানে এই জিনিসটা আর কি মানে মনে রাখবো যে বিক্রিত পণ্যের ব্যয় যাকে বলে, ক্রয় মূল্যর আরেকটা নাম হচ্ছে, মানে ক্রয় মূল্য বই তাকেই বলে। তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে যখন মুনাফা দেওয়া থাকবে তখন বিক্রয় থেকে মুনাফাটা বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্যটা পেয়ে যাব। এটা আমাদের লাগবে। আর সব থেকে বেশি লাগবে হচ্ছে যে মুনাফার হার, যেটা এটা আমি সহজ এখানে দিচ্ছি যে বিক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার 16.67% হয়, সেটা ক্রয় মূল্যের উপর হবে 20%। বিক্রয় মূল্যের উপর 20% হলে ক্রয় মূল্যের উপর 25%। বিক্রয় মূল্যের উপরে 25% হলে ক্রয় মূল্যের উপর 33.33%। তো আমাদের এই মানে এই জিনিসগুলা মানে মুখস্থ, মানে মনে রাখতে পারলে আর কি খুব সহজে ম্যাথ করা যাবে। মানে আমাদের তো অ্যাডমিশনে ক্যালকুলেটর বা অনেক মানে একদমই সীমিত সময় পাই আমরা, একটা এমসিকিউর জন্য সর্বোচ্চ করবো 35 সেকেন্ড বা 40 সেকেন্ড টাইম থাকে। তো এই জিনিসগুলো মনে রাখলে এই টপিক থেকে যা ম্যাথ আসবে খুব ইজিলি, মানে খুব তাড়াতাড়ি করা যাবে আর কি। তো এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখি নিচে যে ভ্যাট ধরতে হয় নিট আয়ের উপর, এটাও মানে জেনে রাখা ভালো। তবে যার এইটা জিনিসটা, মানে এই জিনিসটা এই টপিকসের ম্যাথ গুলো করার জন্য লাগবে। যার উপরে পার্সেন্টেজ থাকবে তার মান আমরা ধরে নিব 100। মানে ম্যাথ করার সময় এটা কিভাবে ধরবো আমি বুঝাচ্ছি। যেখানে উদাহরণ দেওয়া আছে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 50% হলে ক্রয় মূল্যের উপর কত। তাহলে এখন বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 50%, আমি বলেই দিচ্ছি যে যার উপর পার্সেন্ট থাকবে তার মান ধরে নেব 100। তাহলে এখানে কার মান কি বলছে যে বিক্রয় মূল্যের উপর মুনাফা দেওয়া আছে, তার মানে বিক্রয় ধরবো 100। বিক্রয় 100 ধরবো, মুনাফা দেওয়া আছে কত, এই যে মুনাফা দেওয়া আছে 50, তাহলে মুনাফা ধরলাম 50। আর
তাহলে ক্রয় কত হবে? ক্রয় হবে হচ্ছে এই যে আমরা ক্রয়ের সূত্র পড়ে আসছি এখানে, এই যে ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে ক্রয়ের পরিমাণ পাওয়া যায়। তাহলে এখানে এই যে বিক্রয় থেকে মুনাফা 100 থেকে মুনাফা 50 বাদ দিলে আমরা ক্রয় পাবো 50 টাকা, মানে 50। এখন আমাদের বের করতে হবে হচ্ছে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট, যেহেতু এখানে 50% দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর, তাহলে আমাদের বের করতে বলছে যে বিক্রয় মূল্যের উপর 50% হলে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট হবে। এটা যদি এমসিকিউ আসে তাহলে আমরা কিন্তু এইটা মনে রাখলে ইজিলি পারবো যে বিক্রয় মূল্যের উপর 50% হলে ক্রয় মূল্যের উপর 100% হবে। কিন্তু এটা আমি করে দেখাচ্ছি যে কিভাবে বিক্রয় মূল্যের উপরে 50% হলে ক্রয় মূল্যের উপরে 100% হয়। তো এখন আমরা দেখি, যেহেতু এখানে আহ, মানে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট এটা বের করতে বলবে, মানে বলছে, তাহলে আমরা জানি কত ক্রয় হচ্ছে 50, আর ক্রয় মূল্যের উপরে দেবো হচ্ছে মুনাফা, মুনাফা জানি কত, মুনাফা কত, মুনাফা 50, আর পার্সেন্টের জন্য আমরা গুণ করবো 100 দিয়ে। তাহলে আমরা লিখি 50 ভাগ এই 50 এর মুনাফা, নিচেও হবে কত 50, কারণ ক্রয়ের পরিমাণও 50, ক্রয়ের পরিমাণও 50, এই যে আমরা এখানে দেখছি ক্রয় 50। এখন গুণ হবে 100 দিয়ে, কারণ এখানে পার্সেন্ট বের করতে হবে আমাদের 100। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা মানে ক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্যের উপর 50% হলে ক্রয় মূল্যের উপর কত হয় সেটা পেয়ে যাবো। তাহলে আমরা ক্যালকুলেশন করি, এই 50 50 কাটে থাকে 1, একের সাথে 100 দিয়ে গুণ করলে 100ই থাকে। তাহলে 100 এই যে এটার সাথে পার্সেন্ট হবে। তাহলে এইটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা দেখি কি দেখলাম, কি বিক্রয় মূল্যের উপর 50% হলে ক্রয় মূল্যের উপর হবে 100%। তো আমরা এখন ম্যাথ করি, দেখি নিচে ম্যাথ করলে আমরা আস্তে আস্তে আরো সব ক্লিয়ার হয়ে যাব। নিট 58 নম্বর বলছে নিট বিক্রয় ও মোট লাভের পরিমাণ যথাক্রমে 7,475 টাকা এবং 975 টাকা, ক্রয় মূল্যের উপর লাভের হার কত? এখানে বলছে কি ক্রয় মূল্যের উপর লাভের হার, আচ্ছা লাভ মানে ক্রয় মূল্যের উপর লাভের হার বের করতে বলছে। তো ক্রয় মূল্যের উপর লাভের হার বের করতে হলে কত, আমাদের ক্রয়ের পরিমাণটা জানা লাগবে। আর ক্রয়ের মানে ক্রয় বের করার সূত্রটা কি আমরা পড়ে আসছি যে ওখানে, এই যে বিক্রিত পণ্যের ব্যয়, যেখানে আমি কিন্তু বলে দিচ্ছি ক্রয় মূল্য আর বিক্রিত পণ্যের ব্যয় একই, তাহলে এই বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্য বের করার সূত্র হচ্ছে বিক্রয়ের থেকে মুনাফাটা বাদ যাবে। তাই আমরা ক্রয় মূল্যের পরিমাণটা মানে ক্রয় মূল্যের পরিমাণ জানবো। তাহলে এখানে কি বলছে, নিট বিক্রয় দেওয়া আছে, মোট লাভ দেওয়া আছে, তাহলে এই দুইটার থেকে মাইনাস করলে আমরা ক্রয়ের পরিমাণ মানে পাবো। তাহলে ক্রয় সমান ক্রয় ইকুয়াল এই 7,475 মাইনাস 7,475 মাইনাস 975 সমান কত হয়, 6,500 হয়, 6,500। এই 6,500 কিন্তু আমার ক্রয়ের পরিমাণ, এই 6,500। এখন আমাদের বলছে যে মোট ক্রয় মূল্যের উপর লাভের হার কত, তাহলে এই এটা হচ্ছে মানে ক্রয়ের পরিমাণ 6,500, এর উপরে লাভের হার কত। তাহলে আমরা লাভের হার বের করি এখন, এই যে এটার উপরেই লিখি, যেহেতু এখানে বলছে যে ক্রয় মূল্যের উপরে উপরে লাভ, তাহলে লাভ দেবো না, লাভ কত আছে, লাভ এই যে 975 আছে, 975। আচ্ছা আবার মাউস দিয়ে লিখতেছি তো এই লেখাটা একটু বুঝিয়ে নেব। 975 আর হার, এই যে লাভের হারের জন্য আমরা 100 দিয়ে গুণ করবো, তাহলে 100। তাহলে এখন এটা এই 6,500 সাথে মানে 6,500 দিয়ে 975 কে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে, এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর বের হয়ে যাবে। তাহলে এই ক্যালকুলেশনটা সহজে কিভাবে করা যায়, এখন এই 100 কিন্তু এই 975 এর সাথে গুণ অবস্থায় আছে, আর এই 6,500 এর সাথে ভাগ অবস্থায় আছে। তো এটা করার জন্য এই 100 হচ্ছে 975 এর সাথে গুণ করি, তাহলে 100 হচ্ছে 975 এর সাথে গুণ করলে হয় হচ্ছে 975 সাথে দুইটা শূন্য, তো এটা কিন্তু 5। এখন এই যে একটা জিনিস মনে রাখো, 100-র সাথে যত মানে যাই গুণ করো ওইটার শেষে দুইটা শূন্য লাগাই দিলে হবে। মানে এই 975 এর সাথে 100 গুণ করলে এই 975 এর শেষে দুইটা শূন্য লাগাই দিলে গুণ করা হয়ে যাবে। তাহলে এখন আমরা পেলাম কত, 975 এর সাথে 100 গুণ করলে পেলাম হচ্ছে 97,500। এই 97,500 কে 6,500 দিয়ে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে এখন করি 6,500। এখন এই 6,500 দিয়ে এটা কিভাবে ভাগ করবো, এখন আমরা এক এক দিয়ে ভাগ করি, দেখি এক নেই, যেহেতু এক দিয়ে গুণ করলে মানে 2 দিয়ে তো গুণ করা যাচ্ছে না, 2 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এক দিয়ে গুণ করি। এক দিয়ে গুণ কত হয়, 6,000, 6,000
500। তাহলে এখানে এই যে এবার আমরা খেয়াল করব যে এখানে এক পেলাম, তার মানে এখানে যেটা বের হবে এটাই কিন্তু আমার উত্তর হবে। তাহলে এখানে এবার অপশনটা দেখবো যে এই একটা কোথায় আছে। এখানে কত ক নাম্বার 2 আছে, গ নাম্বার 2 আছে, ঘ নাম্বার 2 আছে, তার মানে এক আছে কত ক নাম্বারে, তার মানে এটাই উত্তর হবে 100%। এখন আমরা বাকি ক্যালকুলেশন করব না, মানে এই ভাগ আর বাকি অত করার দরকার নেই, কারণ আমরা তো অ্যাডমিশনে অনেক মানে এমনিই সময় পাই কম। তো এখন এই মোট ক্যালকুলেশন করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। তো আমরা দেখতেছি এখানে এক যেহেতু প্রথমেই পেলাম, তাহলে এবার দেখবো যে অপশনে এক কোথায় আছে। এক আছে ক নাম্বারে, তার মানে উত্তর ক নাম্বারটাই হবে। এটা 100% ক নাম্বারে হবে। এই যে আমি দেখি উত্তর কত আছে। এই যে উত্তর ক নাম্বার আছে। তাহলে এবার দেখি নেক্সট 58 নাম্বার কি বলছে যে একটি পণ্যের ক্রয় মূল্যের উপর 20% মুনাফা ধরে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয় 60,000 টাকা। মোট লাভের পরিমাণ কত? আচ্ছা, এখানে একটি পণ্যের ক্রয় মূল্যের উপর 20% ধরে মুনাফা নির্ধারণ করা হয়। মানে মুনাফা নির্ধারণ করেছে, কিন্তু বিক্রয় মূল্য নির্ধারণ মানে বিক্রয় মূল্য দেওয়া আছে 60,000 টাকা। এখন আমাদের মোট লাভের পরিমাণ বের করতে বলছে। তাহলে আমরা করি যেখানে মুনাফাটা দেওয়া আছে কার উপরে? ক্রয় মূল্যের উপরে। তাহলে আমরা ধরি ওই যে প্রথমে বলছিলাম যার উপর মুনাফা থাকবে তার মান ধরবো 100। তাহলে এখানে ক্রয় মূল্যের উপর মুনাফা দেওয়া আছে, তাহলে ক্রয়ের মান ধরবো 100। দেখি ক্রয় সমান 100। ক্রয় 100, তাহলে মুনাফা দেওয়া আছে কত? মুনাফা আছে 20। মুনাফা আছে 20, তাহলে বিক্রয় কত হবে? বিক্রয় সমান বিক্রয় বের করতে হলে ক্রয়ের থেকে মুনাফা যোগ হবে, তাহলে 100 যোগ 100 প্লাস 20 ইকুয়াল 120। তাহলে বিক্রয় হচ্ছে 120। তাহলে এখন আমরা হিসাব করি এখানে টাকা দেওয়া আছে কত কিসের? মানে এই 60,000 দেওয়া আছে হচ্ছে বিক্রয়ের। তাহলে আমরা বিক্রয় পেলাম কত? 120। তাহলে এখন এই 60,000 কে 120 দিয়ে গুণ করে মোট লাভ মানে মুনাফা বের করতে হচ্ছে 20 দিয়ে, মানে এই 60 কে 120 দিয়ে ভাগ করে মোট মুনাফা বের করতে হচ্ছে। মোট মুনাফা 20, এই 20 দিয়ে গুণ করলে আমরা উত্তর পেয়ে যাবো। তাহলে দেখি এখন করি এটা। এই যে তাহলে উপরে হচ্ছে 60,000, তাহলে এই 60,000 কে ভাগ করবো কত দিয়ে? এই 60,000 টাকা কিসের? বিক্রয়ের টাকা। তাহলে এখানে বিক্রয় কত পেলাম আমরা? 120। এখন বের করতে বলতে কি আমাদের? বের করতে হচ্ছে মোট লাভ মানে মুনাফা। তাহলে মুনাফা কত? 20। এই 20 কে গুণ করব। তাহলে এখন ক্যালকুলেশন করি। এই ক্যালকুলেশন করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে এই ক্যালকুলেশন কিভাবে করা যায়? এখন এই ক্যালকুলেশন করার জন্য এই যে এই 120 আর এই 20 কিন্তু কাটাকাটি করা যায়। এই 20 কে 20 আর 6 20 5 20 100, 6 20 120, 6। তাহলে এখন এই 6 দিয়ে আবার এই 6 কে কাটাকাটি করা যায়। এই যে 6 6 কে 6 শূন্য আছে কয়টা? 4টা। তাহলে শূন্য 4টা লাগাই দেই। একটা, দুইটা, তিনটা, চারটা। এটা কত হয়? 10,000 টাকা। এই যে 10,000। এখন উত্তর কত আছে? এই যে ক নাম্বারে আছে 10,000। তাহলে 10,000 হবে হচ্ছে উত্তর। আশা করি এটা বুঝতে পারছো। এই যে উত্তর ক নাম্বার 10,000। এবার আমরা নেক্সট দেখি 49 নাম্বার। 49 নাম্বার বলছে যে ক্রয় মূল্য 33,000 টাকা, প্রান্তিক মুনাফার হার 20% হলে মোট লাভ কত? এই যে প্রান্তিক মুনাফার হার মানে কিন্তু আমি প্রথমেই বলছি যে প্রান্তিক মুনাফার হার মানে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার। তাহলে এখানে টাকা দেওয়া আছে কত? ক্রয় মূল্য। এটা কিন্তু এই যে এইটা আর এটা কিন্তু সেম। এখানে টাকা দেওয়া ছিল বিক্রয় মূল্যের, আর এখানে টাকা দেওয়া আছে ক্রয় মূল্যের। তাহলে প্রান্তিক মুনাফার হার 20% হলে মোট লাভ কত? তাহলে মানে প্রান্তিক মুনাফার হার মানে হার মানে হচ্ছে 20 বিক্রয় মূল্যের উপর মুনাফার হার। তাহলে আমরা প্রথমে বলছি কি যে যার উপর মুনাফার হার দেওয়া থাকবে তাকে ধরবো 100। তাহলে এখানে ধরি বিক্রয় সমান 100। তাহলে মুনাফা কত? মুনাফা 20। তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় সমান এই 100 থেকে 20 বাদ দিলে ক্রয় পাবো আমি। তাহলে 100 মাইনাস
20 ইকুয়াল 80। এই 80 হচ্ছে আমার ক্রয়। তাহলে এখন টাকা দেওয়া আছে কত? ক্রয়ের মূল্য টাকা দেওয়া আছে 33,000। তাহলে এখন আমি 33,000 কে ভাগ করব। এই যে 33,000, এটা 3। মানে আমি মাউস দিয়ে লিখতেছি তো, আমি মাউস দিয়ে তেমন লিখতে পারি না। সব কলম থেকে লিখি। 33,000। এখন এই টাকাটা কিসের? এই টাকাটা হচ্ছে ক্রয় মূল্যের। এখানে ক্রয় কত পেয়েছি? 80। এখন এই 33,000 কে 80 দিয়ে ভাগ করব। গুণ করব কত? আবার বের করতে বলছে মোট লাভ। তাহলে এখানে মোট লাভ কত? 20। তাহলে 20 দিয়ে গুণ করব। তাহলে এখন এই ক্যালকুলেশনটা করলে আমাদের উত্তর পেয়ে যাবো। তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করা যায়? এই যে 20 অক্ষে 20, 4 20 80। এখন এই 4 দিয়ে কিন্তু 33 কে ভাগ করতে হবে। তাহলে এখন 4 দিয়ে 33 ভাগ করলে কত হয়? আহ 4 4 7 28, 4 7 দিয়ে কিন্তু হয়। তাহলে 4 8 32 হয়। তাহলে এখানে এই যে আমি ভালোভাবে বুঝাই। তাহলে এখানে 8, এই 8 এ 33,000 দিয়ে, মানে 33,000 কে 8 দিয়ে ভাগ করব। এখন এই 33,000 কে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে এখানে 4 8 32 হয়। তাহলে এখানে 8 হবে। এখানে সরি, এখানে 32। এখন আমার আর ক্যালকুলেশন করার দরকার নেই। আগে আমি প্রথমে দেখব এই 8টা অপশনে কোথায় আছে। এখানে 6 আছে, এই যে এখানে 8 আছে। বাদ বাকি কোথাও কি 8 আছে? নাই। তার মানে উত্তর হবে খ নাম্বার। কারণ এখানে যা ক্যালকুলেশন বের হইতো, আহ, মানে এখানে যা ক্যালকুলেশন বের হবে এটাই তো আমার উত্তর হবে। তাহলে এখানে 8। আচ্ছা, এখানে আমি মানে এই ধরো খ নাম্বারে 8 আছে, এই গ নাম্বারও যদি প্রথমে 8 থাকতো তাহলে তখন আমি আরেকটা ক্যালকুলেশন করতাম। মানে এই 8 এর পরে কি হবে সেটা বের করতাম। বের করলে আমি উত্তর দিত। যেহেতু 8 এখানে একটাই আছে, মানে অপশনে একটাই আছে, তাহলে আমি এই একটাই করব। তাহলে এখানে 8 পেয়ে গেছি, তাহলে 8 উত্তর হবে হচ্ছে খ নাম্বার। এই যে উত্তর কত? উত্তর খ নাম্বার। 8,250 টাকা উত্তর হবে। এবার আমরা পরবর্তীটা দেখি। 51 নাম্বার। ক্রয় মূল্য 17,600 টাকা, প্রান্তিক মুনাফার হার 20% হলে মোট লাভ কত? এই যে এইটা আর এটা কিন্তু সেম। ক্রয় মূল্য 33,000, এখানে ক্রয় মূল্য 33,000 ছিল, এখানে 17,600 আছে। প্রান্তিক মুনাফার হার 20%, এখানেও 20%। মোট লাভ কত? মোট লাভ কত? তাহলে এইটা আশা করি এই সেম প্রসেস। আশা করি এটা তাহলে পারবা। তাহলে এটা আমি করলাম না। এখন নেক্সট 52 নাম্বার। এটা কত ছিল? এটা হচ্ছে 51 নাম্বার। আচ্ছা, 52 নাম্বারটা দেখি আমরা। 52 নাম্বার বলছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 20%। সরি, ক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে মোট লাভ কত? এখানে মূলত বিক্রয় মূল্যের উপর মুনাফার হার জানতে চাওয়া হয়েছে। মানে প্রশ্নটা একটু অসম্পূর্ণ ছিল। তো ক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে মোট লাভ কত? তো মোট লাভ বের করতে হলে আমাদের এখানে টাকার পরিমাণ দেওয়া থাকতো, তাহলে আমরা মোট লাভ বের করতে পারতাম। তাহলে এখানে প্রশ্নটা যেহেতু অসম্পূর্ণ, তাহলে এখানে বলছি কি, আমি এখানে লিখে দিছি যেখানে মূলত বিক্রয় মূল্যের উপর মুনাফার হার জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা কিন্তু প্রথমেই এই যে পড়ে আসছি, এই যে উপরে কোথায়, এই যে বিক্রয় মূল্যের উপর যদি 20% হয় তাহলে ক্রয় মূল্যের উপর হবে 25%। বিক্রয় মূল্যের উপর 25% হলে ক্রয় মূল্যের উপর হবে 33.33%। এটা কিন্তু আমাদের মুখস্থ, মানে মুখস্থই আছে। তাহলে এখানে কি বলছে? এই যে 52 নাম্বার। ক্রয় মূল্যের উপর মুনাফার হার 20%। তাহলে ক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার 20% হয় তাহলে বিক্রয় মূল্যের উপর কত? বিক্রয় মূল্যের উপরে যে আমরা দেখে একবার দেখে আসি। ক্রয় মূল্যের উপর এই যে ক্রয় মূল্য, এরপর মুনাফা 20% হলে বিক্রয় মূল্যের উপরে যে সোজা এখানে আছে 16.67%। তাহলে এটার উত্তর হবে, এটার উত্তর হবে হচ্ছে যে 16.67%। এই যে উত্তর ঘ নাম্বার। এবার 7 নাম্বারটা দেখি। নিম্নলিখিত তথ্য হতে সমাপনী মূল্যের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এইবার আমাদের লাগবে হচ্ছে এই যে এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের লাগবে হচ্ছে যে এই সূত্রটা। এই যে এটা আমি যেটা বললাম না যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে ম্যাথ আসে। তো দেখি কত নাম্বার গেল। এই যে নিম
তাহলে এখানে আমাদের বলছে হচ্ছে নিম্নলিখিত তথ্য হতে সমপরিবর্তনের পরিমাণ নির্ণয় করা। এখানে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, ক্রয় দেওয়া আছে, অন্তর্মুখী পরিমাণ। অন্তর্মুখী পরিমাণ মানে কিন্তু হচ্ছে আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন যেটাকে বলি। এবং দেওয়া আছে বিক্রয় দেওয়া আছে। তাহলে এখানে বিক্রয়ের উপর মোট মুনাফার হারও দেওয়া আছে 25 ভাগ। তাহলে এখন আমরা এই মানে সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের এই দুইটা সূত্র লাগবে। আমি দুইটা সূত্র পড়ছিলাম, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের যে দুইটা সূত্র পড়ছিলাম, যে প্রারম্ভিক মজুদ এর সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো। এখন এটা আরেকটা সূত্র আছে, সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো। তাহলে আমাদের ওই প্রশ্নটি বলছে হচ্ছে সমাপনী মজুদ পণ্য নির্ণয় করতে। তাহলে এই দুইটা সূত্রের মধ্যে সমাপনী মজুদ পণ্য আছে কিন্তু এই সূত্রে, তার মানে আমাদের এই সূত্রটা কাজে লাগবে। আচ্ছা, এই সূত্রটা তাহলে আমি কপি করে নিই। এই সূত্রটা কপি করে নিলে ওখানে ম্যাথ করার সুবিধা হলো, বুঝতে পারা যাবে। সরি, ওই সূত্রটা আমি এখানে বসাই, তাহলে মানে ওই সূত্রটা আমি এখানে নিয়ে এসে বসাইলে বোঝার সুবিধা হবে আর কি। সরি, টেবিল, তো টেক্সট বক্স, টেক্সট বক্স। আচ্ছা, এবার দেখো আমি এই দুইটা সূত্র এখানে বসাই, মানে বসাই নিছি এটা বোঝানোর জন্য। তো এখানে সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এই দুইটা সূত্র কিন্তু আগে জানতাম। তাহলে এখন এখানে এই দুইটা সূত্র মতো সমাপনী মজুদ পণ্যের পরিমাণ মানে সমাপনী মজুদ পণ্য আছে হচ্ছে এই সূত্রে। তাহলে এখন আমাদের এই সূত্রটা কাজে লাগবে। তাহলে এখন এই সমাপনী মজুদ পণ্য বের করার জন্য আমাদের মানে এখানে যেহেতু সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হয়, তাহলে আমার এটা মানে এই সমাপনী মজুদ পণ্য বের করার জন্য বিক্রিত পণ্যের ব্যয় এবং বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় লাগবে। তাহলে এখন আমরা দেখি এখানে প্রশ্নে দেওয়া আছে কি প্রারম্ভিক মজুদ, ক্রয় দেওয়া আছে। তার মানে প্রারম্ভিক মজুদের সাথে আমরা যদি ক্রয়টা যোগ করি তাহলে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো। এই যে এখানে আমরা এই যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার সূত্রে যেটা জানি, প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করতে হবে, মানে কৃত পণ্যের ব্যয় যোগ করতে হবে। তাহলে এখানে আমি যোগ করি, তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য কত আছে, সরি, প্রারম্ভিক মজুদ পণ্য আছে হচ্ছে 9 লাখ। এর সাথে যোগ হবে হচ্ছে ক্রয় 34,000। 34,000 যোগ করলে হয় হচ্ছে কত, 9,34,000। 9,00,000 34,000। এখন অন্তঃপরিবহন মানে অন্তর্মুখী পরিবহন মানে কি, ক্রয় পরিবহন, এটাও যোগ হবে। 2 লাখ টাকা দেওয়া আছে। আচ্ছা, এটা ভুলে দেওয়া আছে নাকি জানি না, কিন্তু 2 লাখ যোগ করি, শূন্য। তাহলে এই 9,34,000 সাথে 2 লাখ যোগ করলে কত হয়, 2 লাখ যোগ করলে হয় হচ্ছে 9 10 11,34,000। 11,34,000। আচ্ছা, লেখাটা একটু বুঝিয়ে নেবো বুঝছো, মানে আমার মাউস দিয়ে লেখা তো, একটু মাউস দিয়ে লিখতে পারি না আমি। আচ্ছা, তাহলে 9,34,000 পেলাম, এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পেয়ে গেলাম। এখন বের করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র কিন্তু শিখছিলাম যে আহ, বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র শিখছিলাম হচ্ছে বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তাহলে এখানে বিক্রয় দেওয়া আছে কত, 48 লাখ টাকা। এখন মুনাফা বের করে নিতে হবে, মুনাফা দেওয়া নেই, মিনিমাম মুনাফা আছে কত, এই মানে 48,000-এর 25 ভাগ বা 25%। তাহলে আমরা মুনাফা বের করে নিই। 48,000-এর 25% কত হয়, 48,000 না, 48 লাখ গুণন 25%। 25% করলে হয় হচ্ছে 48 লাখের 25%,
48 লাখের 25% হয় হচ্ছে 48 লাখের 25% হচ্ছে 12 লাখ টাকা। 12, 4 12 48, তাহলে এই 12 লাখ টাকা। তাহলে আমরা কি বিক্রিত পণ্যের ব্যয় বের মানে এই 12 লাখ টাকা কিন্তু মুনাফা, মানে যে আমরা হচ্ছে বিক্রয় থেকে এই 25% মুনাফা বের করলাম। তাহলে এখন আমার বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস মুনাফা। তাহলে এই 48 লাখ থেকে 12 লাখ বাদ দিলে আমার পাই কত? 48 লাখ থেকে 12 লাখ বাদ দিলে পাবো হচ্ছে ওই দিক 8 10 38 34 36 লাখ টাকা। 36 লাখ টাকা। তাহলে এই 36 লাখ টাকা কিন্তু আমার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পেয়েছি হচ্ছে 11,34,000 টাকা। এখন এই দুইটা বের করার পর আমরা কিন্তু খুব সহজেই সমাপনী মূলধন পণ্যর পরিমাণটা বের করতে পারবো। তাহলে এখানে সমাপনী মূলধন বের করার জন্য মানে সমাপনী মূলধনের সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ করে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে পারছি। তাহলে এখন আমরা হচ্ছে সমাপনী মজুত পণ্য বের করার জন্য এই বিক্রিত পণ্যের ব্যয়টাকে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসে এখানে এই বিক্রয়যোগ্য পণ্যের থেকে বিয়োগ হবে, যেহেতু এখানে মানে যোগ আছে, তাহলে এটা থেকে বাদ দিলে আমি সমাপনী মজুত পণ্য পেয়ে যাবো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত পাইছি? 36 লাখ টাকা। এই 36 লাখ টাকা থেকে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? 11,34,000 টাকা। মানে 11,34,000 টাকা বাদ দিব। বাদ দিলে কত হয়? আচ্ছা দেখো, তাহলে এখানে আমার মনে হচ্ছে এখানে এই যে 34,000 না, এটা ভুল দেওয়া আছে। এটা 34,000 হবে না, 34 লাখ হবে। তো 34,000 হলে তো মিলতেছে না, মানে 34,000 হইলে মানে এই 36 লাখ থেকে 12 লাখ বাদ দিলে তো উত্তর আসতেছে না। তাহলে এখানে উত্তর মানে অপশনেই নাই। তাহলে এটা 34 লাখ হবে। তাহলে 34 লাখ হইলে আমার এখানে ক্যালকুলেশন ভুল আছে। মানে এখানে ক্যালকুলেশন এই যে 34,000 না, 9 লাখের সাথে 34,000 যোগ করছি, এই 9 লাখের সাথে 34 লাখ যোগ করো। তাহলে 9 লাখের সাথে 34 লাখ যোগ করলে কত হয়? 9 লাখ যোগ 34 লাখ, 34 লাখের সাথে 9 লাখ যোগ করলে হয় হচ্ছে 33 লাখ। এর সাথে আরো অন্তঃপরিবহন ভাড়া 2 লাখ যোগ করলে হয় হচ্ছে 33 × 2 45 লাখ টাকা। এটা হচ্ছে 11 লাখ হবে না, এখানে 45 লাখ হবে, বুঝছো? মানে এই 34,000 ধরছি, এখানে 34,000 না, 34 লাখ হবে। তাহলে এটা হচ্ছে আহ এটা হবে হচ্ছে এখানে 34-এর সাথে আরো দুইটা শূন্য লাগাই দিই। তাহলে এটা হবে হচ্ছে 45 লাখ টাকা। এই যে এবার হবে, এবার মিলবে। তাহলে এখন এই 45 লাখ থেকে আমাকে 36 লাখ, এটা এই 36 লাখ বাদ দিতে হবে। তাহলে 45 লাখ থেকে 36 লাখ বাদ দিলে কত? 9 লাখ হয়। তাহলে এখানে উত্তর আছে 9 লাখ। এই 9 লাখ টাকা উত্তর মানে সমাপনী মূল্য উৎপন্ন হবে। এই যে উত্তর খ নাম্বার। আচ্ছা এটা আমি আবার বুঝাই, মানে এটা হচ্ছে এখানে বলছে যে নিম্নলিখিত তথ্যতে সমাপনী মূল্য উৎপন্নের পরিমাণ নির্ণয় করো। আমরা কিন্তু দুইটা সূত্র মুখস্থ করছিলাম যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয়ের দুইটা সূত্র করছিলাম, যে প্রারম্ভিক মজুদের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো। এখন এইটারই আরেকটা সূত্র আছে, সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করবো, মানে ব্যয় পাবো। তাহলে আমাদের প্রশ্নে বলছে সমাপনী মজুদ নির্ণয় করতে, তাহলে এই দুইটা সূত্রের সমাপনী মজুদ কোনটার ভিতরে আছে? যেহেতু এই প্রথমটার মধ্যে সমাপনী মজুদ নাই, তাহলে দ্বিতীয়টার মধ্যে কিন্তু এই যে সমাপনী মজুদ আছে, দ্বিতীয়টার মধ্যে মজুদ আছে, তার মানে এই অঙ্কটা সলভ করার জন্য আমার এই দ্বিতীয় সূত্রটা লাগবে। তাহলে মানে এখন আমাদের মানে এই যে সমাপনী মজুদ যদি বের করতে চাই, তাহলে আমার এই যে নিচের যে এই বিদ্যমানের ব্যয় এবং বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এই দুইটার মান লাগবে আমার। তাহলে দুইটার মান বের করি। এখানে মানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র কি? আমরা যেখানে জানি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো আমরা। তাহলে এখানে প্রারম্ভিক মজুদ আছে 9 লাখ, ক্রয় আছে 34 লাখ, এটা হচ্ছে 34,000 হবে না, বুঝছো? 34 লাখ হবে। এবং অন্তর্মুখী পরিমাণ আছে 2 লাখ। তাহলে তিনটা যোগ করলে হয় হচ্ছে 45 লাখ। তাহলে 45 লাখ। এখন আমাদের আরেকটা দরকার কি? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র আমরা কি প্রথমে পড়ছিলাম? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য আমাদের বিক্রয় থেকে মুনাফাটা বাদ দিলেই বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তাহলে এখানে বিক্রয় আছে 48 লাখ টাকা
যেমন মুনাফা দেওয়া নাই সরাসরি, মুনাফা বের করে দিতে হবে। মুনাফা আছে এই বিক্রয়ের উপর 25%, মানে 25 ভাগ মানে 25% হবে। তাহলে 48 লাখের 25% হয় হচ্ছে 12 লাখ টাকা। তাহলে এই 12 লাখ টাকা এখন এই 48, মানে আমি প্রথমে বলছিলাম যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে বিক্রয় থেকে মুনাফা বাদ দিতে হবে। তাহলে এই 12 লাখ টাকা মুনাফা 48 লাখ থেকে বাদ দিলে হয় হচ্ছে 36 লাখ টাকা। তাহলে এই 36 লাখ টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখন সমাপনী মানে আমরা এই দুইটা পেয়ে গেলাম। এখন সমাপনী মজুদ মানে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় সমাপনী মজুদ বিক্রিত পণ্যের সাথে ব্যয় মানে যোগ হইতো। এখন আমরা বের করব হচ্ছে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য যখন মানে বের করব তখন এই বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ হবে। আর এই বাদ দিলেই আমরা এই সমাপনী মজুদটা পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো। না বুঝলে আমি মানে আমাকে আবার জানাবে, আমি আবার তোকে আবার বোঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন দেখি পরবর্তীটা। পরবর্তীটা বলছে হচ্ছে সংঘবাট কোম্পানির বিক্রয় টাকা হচ্ছে 1,50,000 টাকা, বিক্রয়যোগ্য পণ্যের ক্রয় মূল্য 1,35,000 টাকা। যদি মুনাফার হার 30% হয় তবে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত? এই সেম, এটা কিন্তু প্রায় সেম, না সেমই। তাহলে আমাদের সমাপনী মজুদ পণ্য এখানে বলছে সমাপনী মজুদের পরিমাণের কত, মানে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত। তাহলে আমরা সমাপনী মজুদ পণ্যর সূত্র লাগবে কোনটা, এটা। তাহলে সমাপনী মজুদ পণ্য বের করতে আমাদের প্রথমে বিক্রিত পণ্যের ব্যয় বের করা লাগবে, তারপরে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখি দেওয়া আছে কি, বিক্রয় দেওয়া আছে বিক্রয়যোগ্য পণ্যের ক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয়যোগ্য পণ্যের ক্রয় মূল্য মানে বিক্রয়যোগ্য পণ্যের ক্রয় মূল্য মানে কিন্তু এই বিক্রয়যোগ্য মানে এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো এখানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সরাসরি দেওয়াই আছে, বিক্রয়যোগ্য পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে 1,35,000 টাকা। তাহলে এখন আমার বের করতে হবে শুধু এই বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় বের করলে আমরা সমাপনী মজুদ পণ্য বের করতে পারবো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে বিক্রয় থেকে মুনাফাটা বাদ যাবে। তাহলে এখানে বিক্রয় দেওয়া আছে 1.5 লাখ টাকা, এখানে মুনাফা সরাসরি দেওয়া নেই, এখানে মুনাফার হার দেওয়া আছে 30%। তাহলে এই 1.5 লাখ টাকার 30% কত হয়? 1,50,000 গুণন 30%। আচ্ছা, এটা 30% হচ্ছে 1,50,000 30% হবে হচ্ছে 45,000 টাকা। মুনাফা হচ্ছে 45,000 টাকা। তাহলে এখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য এই বিক্রয় থেকে মুনাফা বাদ দেবো। তাহলে 1,50,000 থেকে 45,000 বাদ দিলে 1,05,000 টাকা থাকে। 1,05,000, 1,05,000 টাকা। এই 1,05,000 কিন্তু আমার, এই 1,05,000 কিন্তু আমার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আর এখানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সরাসরি দেওয়া আছে 1,35,000 টাকা। তো এখন আমরা সূত্র অনুযায়ী, এই যে সূত্র অনুযায়ী সমাপনী মজুদ পণ্য বের করার জন্য এই বিক্রিত পণ্যের ব্যয় থেকে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বাদ দিয়ে দেবো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত বললাম, 1,05,000, 1,05,000, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 1,35,000। এখন 1,35,000 থেকে 1,05,000 বাদ দিলেই আমরা সমাপনী মজুদ পণ্য পেয়ে যাবো। তাহলে 1,35,000 থেকে 1,05,000 বাদ দিলে থাকে কত, 30,000 টাকা। এই যে খ নাম্বারে আছে 30,000 টাকা, তার মানে উত্তর খ নাম্বার হবে। এই যে খ নাম্বার। আশা করি এটা বুঝছো। এবার দেখি নেক্সট 4 নাম্বার বিক্রয়। এখানে 4 নাম্বার কি বলছে, বিক্রয় 3,64,375 টাকা, বিক্রয় ব্যয় 2,91,500 টাকা, বিক্রয়ের উপর মুনাফার হার কত? এখন এটা এটা হচ্ছে এই বিক্রয় 3,64,375 আর বিক্রয় ব্যয়, এই বিক্রয় ব্যয় মানে কিন্তু হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্যকে বোঝানো হয়েছে এই বিক্রয় ব্যয় মানেই। তাহলে এখন আমরা বিক্রয়ের উপর মুনাফা বের করতে পারার জন্য কি করতে হয়, বিক্রয় উপরে হচ্ছে মুনাফা দিয়ে নিচে বিক্রয় দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে বিক্রয় আছে 3,64,375, এখন আমাদের মুনাফা বের করতে হবে। তাহলে মুনাফা বের করার সূত্র কি, বিক্রয় থেকে যে খরচটা হয় মানে ব্যয়টা হয় সেটা বাদ দিলে মুনাফা হয়ে যাব। তাহলে 3,64,375 থেকে আহ বিক্রয় ব্যয় 2,91,500, বিক্রয় ব্যয় মানে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই 2,91,500 বাদ দিলে কত হয়, 3,64,375 থেকে 2,91,500 বাদ দিলে হয় হচ্ছে 72,875।
এটা তোমরা বাদ দিয়ে নিবা, মানে নিচে বাদ এই মানে বিয়োগ করে নিবা। তো আমরা লিখি 72,200 না 72,875, এটা কিন্তু আমার লাভ, মানে এটা মুনাফা বের করলাম। এখন বের করতে বলছে কি বিক্রয় এর উপর মুনাফার হার। তাহলে এখন আমরা নিচে বিক্রয় দেবো, এটা উপরের কোণটা মুনাফা, এখন নিচে বিক্রয় দেবো 3 লাখ, সরি 64,000 63,375 এর সাথে গুণন হবে 100। এই ক্যালকুলেশনটা করলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাবো। এখন ক্যালকুলেশন করবো কিভাবে, এই ক্যালকুলেশন গুলো একটু কঠিন, মানে ক্যালকুলেটর ছাড়া করা টাফ, কিন্তু এগুলো করতে মানে এগুলো যারা করতে পারবে তারা মানে টপ 100 কিংবা টপ 500 ভিতর থাকতে পারবে। এখন এই ক্যালকুলেশনটা করার জন্য কিন্তু মানে ক্যালকুলেটর ছাড়া আসলে ইম্পসিবল, এটা আসলে তুমি যদি না পারো তাহলে কেউই পারবে না ধরে নিবা। আর এত কঠিন ক্যালকুলেশন মানে দিবে না আমার, এটা হচ্ছে আমি দিচ্ছি আর কি করার জন্য, কিন্তু এত মানে কঠিনটা পরীক্ষায় দিবে না, কারণ এগুলা ক্যালকুলেশন করার জন্য তো ক্যালকুলেটর আমাদের দেওয়া হয় না। তো যাই হোক, এটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 20%, উত্তর হবে হচ্ছে 20%। এই যে ঘ নম্বর 20%। এবার পরবর্তীটা দেখি, এখানে কি বলছে, যদি ক্রয় ফেরত প্রারম্ভিক মজুত সমাপনী মজুত বই বই পরিবহন খরচ যথাক্রমে এত এত 1,10,000 এবং 10,000 টাকা হয়, তবে বিক্রিত দ্রব্যের ব্যয় কত, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র কি, আমরা প্রথমে পড়ছি প্রারম্ভিক মজুত এর সাথে কি ক্রয় আছে নাকি, বই পরিবহন খরচ। এই যে যদি ক্রয়, এই যে ক্রয় আছে, ক্রয় ফেরত প্রারম্ভিক মজুত, তাহলে ক্রয় ফেরত, ক্রয় কত 1,00,000 টাকা আছে, ক্রয় ফেরত 10,000, এই ক্রয় ফেরত কিন্তু ক্রয় থেকে বাদ যাবে, 1,00,000 থেকে 10,000 টাকা বাদ দিলে হয় 90,000। এর সাথে প্রারম্ভিক মজুত 10,000 আছে, প্রারম্ভিক মজুত যোগ করতে হবে, তাহলে আবার 1,00,000 থেকে 10,000 বাদ দিয়ে আবার 10,000 যোগ করলে 1,00,000 হয়। এবং সমাপনী মজুত এবং বহি পরিবহন খরচ থাকবে, এখানে কিন্তু মানে এই প্রশ্নটা অসম্পূর্ণ। এখানে যে বলছে যে ক্রয় ফেরত প্রারম্ভিক মজুত সমাপনী মজুত বহি পরিবহন খরচ যথাক্রমে এত এত টাকা, কিন্তু এখানে মানে এখানে যেগুলো যতগুলো বলছে এখানে টাকা কিন্তু সবগুলো দেওয়া নাই, সুতরাং এই প্রশ্নটা রং প্রশ্ন, এই প্রশ্নটাই ভুল। আচ্ছা, আমরা পরবর্তীটা দেখি, নেট বিক্রয়ে মোট মুনাফার পরিমাণ 30,000 এবং 6,000 টাকা হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। তো এরা বের করা কিন্তু সহজ, এখানে নেট বিক্রয় এবং মোট মুনাফার হার দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার চাইছে, তাহলে আমি যদি এখানে মানে বিক্রয়ের উপর মুনাফার হার বের করতে পারি, তাহলে কিন্তু আমরা জানি যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত হলে ক্রয় মূল্যের উপর কত হবে। তাহলে এটা বের করি, এটা বের করবো হচ্ছে এইভাবে, প্রথমে কি এখানে বিক্রয় এবং মুনাফা দেওয়া আছে, তাহলে উপরে 6,000 টাকা দিই, 6,000 নিচে 30 গুণন 100, তাহলে এখন 5 কাটাকাটি করি, 5 ছক 30, 5 ছক 30, এই যে শূন্য কিন্তু এগুলো কাটবে, এই যে এই 3টা শূন্য, এই 3টা শূন্য কাটা যায়, 5 ছক 30, আর এই 5 কে আবার এক মানে 5 দিয়ে 100 কে ভাগ করলে হয় হচ্ছে 5 বিশং 100, 20%। তাহলে বিক্রয় মূল্যের উপর হচ্ছে 20%, তাহলে আমরা জানি কি বিক্রয় মূল্যের উপর 20% হলে ক্রয় মূল্যের উপর কত হয়, 25% হয়। ওই যে প্রথমে আমরা পড়লাম যে মানে বিক্রয় মূল্যের উপর 16.67% হলে ক্রয় মূল্যের উপর হয় 25%, এবং বিক্রয় মূল্যের উপর 20% হলে ক্রয় মূল্যের উপর হয় হচ্ছে 25%। তো সেই জন্য সেই অনুযায়ী বিক্রয় মূল্যের উপর 20% হলে ক্রয় মূল্যের উপর হবে 25%, গ নাম্বার উত্তর। এই যে উত্তর গ নাম্বার। নেক্সট, এখানে বলছে প্রারম্ভিক মজুত মাল 7,500 টাকা, ক্রয় 52,500 টাকা, বিক্রয় 50,000 টাকা এবং লাভের হার 20% হলে সমাপনী মজুত মাল কত হবে। আচ্ছা, প্রারম্ভিক মজুত মাল
7,500 দেওয়া আছে, ক্রয় দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে এবং লাভের হার দেওয়া আছে। আচ্ছা এইটা কিন্তু হচ্ছে যে সেম এই যে এইটার মতো আমরা আগে যেগুলো করলাম না, এইটা এই 7 নাম্বারের মতোই একদম সেম 7 নাম্বারের মতো। এখন দেখি কই গেল, এই যে প্রারম্ভিক মজুত মাল দেওয়া আছে 7,500। আমার সমাপনী মজুত বের করতে বলছে, তাহলে সমাপনী মজুত বের করার জন্য আমার প্রথমে বিক্রিত পণ্যের ব্যয়, তারপরে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করার সূত্র আমরা জানি যে প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করতে হবে। তাহলে প্রারম্ভিক মজুদের 7,500 সাথে ক্রয় 52,500 যোগ করলে হয় হচ্ছে কত, 60,000 হয়, 60,000। এবং 60,000 পেলাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সূত্র হচ্ছে বিক্রয় থেকে মুনাফাটা বাদ দিতে হবে। তাহলে এখানে বিক্রয় 50,000 আছে, লাভের হার 20%, মুনাফা বের করে নিতে হবে। তাহলে 50,000 থেকে 50,000 এর 20% কত হয়, 5 দোকানি 10, 50,000 এর 20% হয় হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা মুনাফা। তখন বিক্রিত পণ্যের কি বলি, সরি, বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে বিক্রয় থেকে লাভের হার বাদ, মানে লাভ বাদ দিতে হবে। তাহলে লাভ বের করলাম কত, 10,000 টাকা। তাহলে 50,000 থেকে 10,000 বাদ দিলে হয় হচ্ছে 40,000 টাকা। তাহলে 40,000 টাকা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। আর প্রথমেই আমি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করছি কত, এই যে 7,000 সাথে ক্রয় যোগ করে 60,000 টাকা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করছি। তাহলে এই 60,000 টাকা, 60,000 টাকা লিখি আগে এখানে। এখন সমাপনী মজুত পণ্য বের করার জন্য এই 60,000 থেকে 40,000 বাদ দিলেই আমি সমাপনী মজুত পণ্য বের পেয়ে যাব। এই যে 60,000 থেকে 40,000 বাদ দিলে থাকে হচ্ছে 20,000। এখানে এই কোথায় 20, এই নাম্বারে 20,000। তাহলে উত্তর হবে এই নাম্বারটা। এটা হচ্ছে সেম আমি যে মানে এই যে এটা বুঝাইলাম না, এই যে কত নাম্বার জানো, এই যে 7 নাম্বার যেভাবে করছি একদম সেম এইভাবেই এটা মানে সেম ম্যাথ আর কি। এবার দেখি পরবর্তীটা, কালান্তিক মজুদ পরাক্ষণ পদ্ধতিতে একটি হিসাব বিক্রয় মানে একটি বিক্রয়কারী কোম্পানির খতিয়ানের নিচের কোন হিসাবটি থাকবে না। এটা হবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় থাকবে না। এই যে এই নাম্বারটা উত্তর। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কালান্তিক মজুত রক্ষণ পদ্ধতিতে একটি হিসাব মানে হিসাব রাখলে ওই কোম্পানির খতিয়ানে কোন হিসাব থাকবে না। তারপরে আরেকটা আছে কি কালান্তিক, আর একটা হচ্ছে নিত্য বা অবিরত মজুত পদ্ধতিতে হিসাব রাখলে মানে ওই খতিয়ানে কোন কোন হিসাব থাকবে না। এইটা থেকে একটা প্রশ্ন আমার মনে হয় এটা আসবেই, এটা থেকে প্রশ্ন আসেই। এটার একটা লিস্ট দিয়ে দিব না আমি, মানে কোন কোন হিসাব কোন কোন পদ্ধতিতে থাকে এবং কোন কোন পদ্ধতিতে থাকে না। তো এটা আমি দিয়ে দেবো না। এবার পরবর্তীটা দেখি। আচ্ছা, এখানে ৩ নাম্বারে বলছে রংধনু কি রংধনু শু স্টোরের প্রারম্ভিক উৎপন্ন জের 25,000, উক্ত হিসাবকালে ক্রয়ের পরিমাণ ছিল 50,000, ক্রয় ফেরত 2500 এবং আত্মপরিবহন ব্যয় 15,000 টাকা। হিসাবকাজ শেষে কোনো নম্বর দেখা যায় 20,000 টাকা পণ্য এখনো হাতে আছে। বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ কত ছিল। তা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের সূত্র কিন্তু আমরা প্রথমে পড়ছি, এই যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সূত্র, এই যে আমার এখানে সমাপনী মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয় লাগতেছে না, ওই প্রশ্নে আমার লাগবে হচ্ছে প্রারম্ভিক মজুত আর কৃত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পেয়ে যাবো। এখন দেখি কত নম্বর যেন এটা, এই যে তাহলে প্রারম্ভিক মজুতের, এই যে প্রারম্ভিক মজুত আছে 25,000, এই 25,000 থেকে এই 25,000 এর সাথে আমি ক্রয় 50,000 যোগ করবো, তাহলে 25,000 50,000 75,000 হয়। এই ক্রয় ফেরতটা কিন্তু বাদ যাবে। আচ্ছা বাদ আমি পরে দিই, আগে আন্তঃপরিবহন ব্যয় এটাও যোগ হবে এটার সাথে। তাহলে 75,000 এর সাথে 15,000 যোগ করলে হয় হচ্ছে 90,000। এখন এই যে ক্রয় প্রথমে বলছিলাম ক্রয় ফেরত কয় বারটা নিট ক্রয় থেকে বাদ যায়, তাহলে ক্রয় ফেরত বাদ যাবে মানে 90,000 থেকে এই 2500 ক্রয় ফেরত 2,500 বাদ দিলে হয় হচ্ছে কত, 87,500। এটার উত্তর হবে হচ্ছে 87,500, এটাই উত্তর। এই যে উত্তর ডি নাম্বার।